Ein Ziel uns gewählt und verfestigt fanatisch euch. ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল হিটলারের নাৎসি বাহিনী। তথাকথিত নিকৃষ্ট জাতির উপর উৎকৃষ্ট জার্মান জাতির প্রভুত্ব কায়েম করার লক্ষ্যে জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার শুরু করেন ওই যুদ্ধ। পুরো ইউরোপকে জার্মানির হাতে পদানত করার স্বপ্নে বিভোর থাকা এই নেতা একে একে দখল করতে থাকলেন পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকা। 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হওয়া এই মহাযুদ্ধের পরবর্তী বছরই জার্মানি দখল করে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো পশ্চিম ইউরোপীয় দেশ। ফ্রান্সের পরাজয়ের পর পশ্চিম ইউরোপের একমাত্র ক্ষয়িষ্ণু দেশ হিসেবে থেকে যায় শুধুমাত্র ইংল্যান্ড। জার্মানি তখন নজর দেয় পূর্ব ইউরোপে। পূর্ব ইউরোপে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা স্টালিনের সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পরিকল্পনা করেন হিটলার। বিশেষ এই অপারেশনের কোড নেম দেওয়া হয় অপারেশন বারবারোসা। কিন্তু রাশিয়ায় এসে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয় জার্মান সেনাবাহিনী। যুদ্ধের শুরুর দিকে নাৎসি বাহিনীর তাণ্ডবে ইউরোপের অনেক দেশ অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিল। তাই হিটলারের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল এবং তিনি স্বপ্ন দেখেছিলেন বিশাল সোভিয়েত সাম্রাজ্য দখল করে নেয়ার। তার নির্দেশে রাশিয়ার বিরুদ্ধে একটি অভিযান শুরু করে জার্মান নাৎসি বাহিনী। মূলত অপারেশন বারবারোসা নামের এই সামরিক অভিযান চালিয়ে ভুল করে বসেন হিটলার। এই এক অভিযানই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। হিটলার যদি রাশিয়া আক্রমণ না করতেন তাহলে আজ অন্য ইতিহাস রচিত হতো। রেড আর্মির কাছে হিটলারের নাৎসি বাহিনীর পরাজয়ে রচিত হয় আজকের ইতিহাস। কিন্তু কেন হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন? কি হয়েছিল সেই যুদ্ধে? আর কেনই বা দুর্দমনীয় নাৎসি বাহিনী স্টালিনের রেড আর্মির কাছে হেরে গিয়েছিল তার আদ্যোপান্ত জানব আজকের ভিডিওতে। প্রথমেই আলোচনা করা যাক অপারেশন বারবারোসার পটভূমি নিয়ে। অ্যাডলফ হিটলারের আত্মজীবনী মাইন কাম্প থেকে জানা যায় হিটলার অনেক আগেই সোভিয়েত রাশিয়া আক্রমণের স্বপ্ন দেখেছিলেন, যাতে করে তিনি তার দেশের মানুষদের বসবাসের জন্য বিস্তৃত একটি অঞ্চল দখল করে নিতে পারেন। 1939 সালে হিটলার তার সেনাবাহিনীকে জানান পরবর্তী যুদ্ধটি হবে একটি জাতিগত যুদ্ধ। যদিও একই বছরের 23 আগস্ট হিটলারের নাৎসি জার্মানি এবং স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এক অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে। সেই চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অপরের উপর আক্রমণ করবে না বলে অঙ্গীকার করে। সেই সঙ্গে তারা পূর্ব ইউরোপকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই চুক্তি ইতিহাসে মলোটভ-রিবেন্ট্রপ চুক্তি নামে পরিচিত। চুক্তির এক সপ্তাহ পরে জার্মানি তার প্রতিবেশী দেশ পোল্যান্ড আক্রমণ করে এবং তার মধ্য দিয়ে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। পরবর্তী কয়েক মাসে নাৎসিরা ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের পদানত করে। এ সময়ের মধ্যে সোভিয়েত জার্মান অনাক্রমণ চুক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং উভয় দেশই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ইউরোপের বিশাল অঞ্চল জয় করা নাৎসি বাহিনী চরম আত্মবিশ্বাস নিয়ে হিটলারের স্বপ্ন বাস্তবায়নে সোভিয়েত ইউনিয়ন জয়ের পরিকল্পনা করে। শেষ পর্যন্ত মলোটভ-রিবেন্ট্রপ চুক্তির 22 মাসের মাথায় 1941 সালের 22 জুন সাম্রাজ্যবাদী নেশায় মত্ত হিটলার তার জীবনের বৃহত্তম ভুলটি করে বসেন। সেদিন তার নির্দেশে নাৎসিরা সোভিয়েত ইউনিয়নের উপর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান শুরু করে। হিটলার যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সিদ্ধান্ত নেন তখন ইউরোপের বিস্তীর্ণ এলাকা নাৎসিদের দখলে। খুব সহজে অনেকগুলো দেশ দখল করে অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিলেন হিটলার। জার্মানরা তাদের প্রতিপক্ষের সামরিক শক্তিকে অবমূল্যায়ন তো করছিলই, সেই সাথে তারা তাদের নিজস্ব বাহিনীর ক্ষমতাকেও অতিরঞ্জিত করে বিবেচনা করতে থাকে। এছাড়া 1936 থেকে 1938 সালের মধ্যে স্টালিন গ্রেট পার্জ বা গ্রেট টেররের মাধ্যমে রেড আর্মির প্রচুর দক্ষ ও তুখোর সেনা কর্মকর্তাকে হত্যা করায় হিটলার রেড আর্মিকে একটি ভঙ্গুর ও দুর্বল সেনাবাহিনী বলে ভাবতে থাকেন। হিটলার ভেবেছিলেন দুর্বল রেড আর্মি তার তথাকথিত মহান শক্তিশালী নাৎসি বাহিনীর কাছে পাত্তাই পাবে না। বলা যায় স্টালিনের গ্রেট পার্জ
হিটলারকে সোভিয়েত ইউনিয়ন আক্রমণে বেশ প্ররোচিত করেছিল। এই অপারেশন পরিচালনা করার ক্ষেত্রে জার্মান বাহিনীর উদ্দেশ্য ছিল সোভিয়েত ভূখণ্ড দখল করার পর রুশ এবং স্লাভ জনগণকে হত্যা করে, নয়তো বিতাড়িত করে অথবা তাদের দাসে পরিণত করে সোভিয়েত রাশিয়াতে জার্মানদের বসতি এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা। অ্যাডলফ হিটলার তার নাৎসি বাহিনীকে বিশাল সৈন্যবহন নিয়ে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের নির্দেশ দেন। হিটলারের নির্দেশে প্রায় 40 লাখ পদাতিক সৈন্য, 6 থেকে 7 লাখ অশ্বারোহী, 2,500 বিমান, 3,000 ট্যাঙ্ক, 7,000 কামানসহ অন্যান্য অসংখ্য যুদ্ধাস্ত্র এবং 6 লক্ষাধিক মোটরযান নিয়ে সোভিয়েত ইউনিয়ন অভিমুখে যাত্রা শুরু করে নাৎসি বাহিনী। সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ বা রেড আর্মি যুদ্ধাস্ত্র, সৈন্য সংখ্যা এবং যুদ্ধ কৌশলের দিক দিয়ে জার্মান বাহিনীর চেয়ে বহুগুণ পিছিয়ে ছিল। ফলে জার্মান বাহিনীর শুরুর আক্রমণ কাটিয়ে উঠতে না পেরে সোভিয়েত বাহিনী পিছু হটতে থাকে। এতে করে যুদ্ধের কয়েকদিনের মধ্যে জার্মান বাহিনী ইউক্রেন সহ সোভিয়েত রাশিয়ার বিস্তৃত অঞ্চল দখল করে প্রায় 300 মাইল ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়। জার্মান বাহিনীর আক্রমণে প্রথম 3 দিনে রাশিয়ার প্রায় 3,922টি বিমান ধ্বংস হয়ে যায়। অন্যদিকে রাশিয়া জার্মান বাহিনীর মাত্র 78টি বিমান ধ্বংস করতে সক্ষম হয়। শুরুতে বড় সাফল্য পাওয়ার পর হিটলার চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব লাল ফৌজকে পরাজিত করে সোভিয়েত রাশিয়া দখল করে নিতে। জার্মান বাহিনী তাদের সাফল্য বজায় রেখে যখন মস্কোর কাছাকাছি চলে আসে, তখন রাশিয়ায় নেমে আসে ডিসেম্বরের তীব্র শীত, যে শীতের সাথে জার্মান বাহিনী মোটেও অভ্যস্ত ছিল না। ফলে তারা এবং জার্মান সমরাস্ত্র ঠান্ডায় এক প্রকার জমতে থাকে এবং তখনই সোভিয়েত বাহিনী গড়ে তোলে তীব্র প্রতিরোধ। ফলে জার্মান বাহিনীর মস্কো দখলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি তাদের ক্ষয়ক্ষতি হয় অকল্পনীয়। কিন্তু জার্মান বাহিনীর তখনও বিপুল সংখ্যক সৈন্য এবং যুদ্ধাস্ত্র মজুদ ছিল। ফলে হিটলার দমে না গিয়ে নিজের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এবং পূর্ব ফ্রন্টের দায়িত্ব নেন। এদিকে রাশিয়াতে জার্মান বাহিনীর দিন যত যাচ্ছিল, জ্বালানি ও রসদ তত বেশি কমে আসছিল। ফলে হিটলার জ্বালানির নিশ্চয়তা পেতে চাইছিলেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন রাশিয়ার চেচনিয়ায় থাকা তেলের খনিগুলো দখলে নেয়ার। তেলের খনি দখল নেয়ার জন্য তিনি তার ফ্রন্টের সেনাবাহিনীর একটি অংশকে 2 ভাগ করে চেচনিয়া এবং স্টালিনগ্রাডের দিকে পাঠান। কিন্তু জার্মান বাহিনী অনেক দেরি করে ফেলেছিল। চেচনিয়ার তেলের খনি জার্মানদের হাতে পড়ার আগেই সোভিয়েতরা খনিতে আগুন ধরিয়ে দেয়। ফলে জার্মান বাহিনী তেলের খনি দখল করলেও কার্যত সে অভিযান ব্যর্থ হয়। তাছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জার্মানদের কাছে ছিল না পর্যাপ্ত রসদ। নাৎসিরা ভেবেছিল যেহেতু খুব দ্রুতই সোভিয়েতদের পতন হবে, তাই তারা সোভিয়েত ভূখণ্ড থেকে প্রাপ্ত রসদ দিয়েই কাজ চালিয়ে নিতে পারবে। কিন্তু স্টালিনের নির্দেশে রেড আর্মি স্কর্চড আর্থ পলিসি বা পোড়ামাটি নীতি গ্রহণ করে। পোড়ামাটি নীতি অনুযায়ী সোভিয়েত বাহিনী যখন পিছু হটছিল, তখন সেখানকার সব রসদ ধ্বংস করে দিয়ে যাচ্ছিল, যেন জার্মানরা সেগুলো ব্যবহার করতে না পারে। রেড আর্মি সেখানকার রাস্তাঘাট ধ্বংস করে দেয়, খাদ্য সামগ্রী পুড়িয়ে ফেলে, খনিগুলোতে আগুন লাগিয়ে দেয়। এক কথায় জার্মানরা সুবিধা নিতে পারে এমন সবকিছুই ধ্বংস করে দিয়ে পিছু হটছিল সোভিয়েতরা। হিটলারের রাশিয়া আক্রমণের মূল যুদ্ধ সংঘটিত হয় জোসেফ স্টালিনের নিজ নামে গড়া শহর স্টালিনগ্রাডে। সোভিয়েত রাশিয়ার স্টালিনগ্রাড শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হিটলার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন রাশিয়ার গুরুত্বপূর্ণ এই শহরটি দখল করে নেয়ার। রাশিয়ার শিল্পোন্নত সাজানো গোছানো এই শহরটি দখল করার জন্য হিটলার তার অত্যন্ত দক্ষ ৬ষ্ঠ পদাতিক বাহিনীকে পাঠান। ৬ষ্ঠ পদাতিক বাহিনী বেশ কয়েকটি যুদ্ধে সাফল্য দেখিয়েছিল বলে হিটলার এদের উপরই আস্থা রেখেছিলেন। হিটলারের ৬ষ্ঠ পদাতিক বাহিনী ধীরে ধীরে স্টালিনগ্রাডের ভলগা নদীর তীরে পৌঁছায়। সেখানে জার্মান বাহিনী তীব্র প্রতিরোধের মুখে পড়ে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৬ষ্ঠ পদাতিক বাহিনীকে সাহায্য করার জন্য সাঁজোয়া বাহিনী ৪র্থ প্যাঞ্জরের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু জ্বালানি সংকটের কারণে সাঁজোয়া বাহিনীটি ঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়। স্টালিনগ্রাডে শহরের বাইরে থাকা পদাতিক সৈন্যরা প্রথমে আক্রমণ করেনি। প্রথমে জার্মানির দুর্ধর্ষ বিমান বাহিনী টানা ৭ দিন স্টালিনগ্রাড শহরে বিমান হামলা চালিয়ে শহরটিকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
এরপর শুরু হয় পদাতিক বাহিনীর আক্রমণ। তারা শহরের ভেতরে প্রবেশ করতে থাকে। প্রচণ্ড বিমান হামলার পর জার্মান বাহিনী ভেবেছিল খুব সহজেই স্টালিনগ্রাড দখলে নিতে পারবে তারা, কিন্তু মূল যুদ্ধ তখনও বাকি ছিল। কারণ সোভিয়েতদের সেনাবল সম্পর্কে সঠিক কোনো তথ্য ছিল না হিটলারের গোয়েন্দাদের কাছে। আসলে নাৎসি গোয়েন্দারা সোভিয়েত সামরিক সক্ষমতা ও সংরক্ষিত সেনাবাহিনী সম্পর্কে সঠিক তথ্য কখনোই জানতে পারেনি। নাৎসি জার্মানির সঙ্গে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের আশঙ্কা করে অনেক আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন স্টালিন। জার্মানরা যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল, দূরদর্শী স্টালিন তখন তার শিল্প প্রতিষ্ঠানগুলো আরও পূবে স্থানান্তর করে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু করেন। প্রাথমিকভাবে সোভিয়েতরা ধাক্কা খেলেও পরবর্তীতে বিশাল ট্যাঙ্ক বহন নিয়ে রণক্ষেত্রে নামে রেড আর্মি। এ সময় উৎপন্ন সোভিয়েত ট্যাঙ্কগুলো ছিল অত্যাধুনিক ও শক্তিশালী। নতুন উৎপাদিত ট্যাঙ্কগুলো ইউরোপের প্রতিকূল অবস্থা মোকাবেলার উপযুক্ত ছিল এবং এগুলো কাদা ও বরফের মধ্যেও যুদ্ধ চালাতে সক্ষম ছিল। ট্যাঙ্ক উৎপাদনের শ্রেষ্ঠত্বের মাধ্যমে সোভিয়েত বাহিনী নাৎসিদের নাস্তানাবুদ করতে থাকে। ফলে এক পর্যায়ে জার্মান পদাতিক বাহিনী প্রবল প্রতিরোধের মুখে পড়ে খুব বেশি এগোতে পারছিল না। স্টালিনগ্রাডে জার্মান বিমান বাহিনী নারকীয় হামলা চালিয়ে যে দালানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, সোভিয়েত বাহিনী সেগুলোকেই প্রতিরক্ষা দুর্গ হিসেবে ব্যবহার করছিল। সে সময় সোভিয়েত বাহিনী গেরিলা আক্রমণকে বেছে নেয়। তারা রাতের অন্ধকারে গেরিলা আক্রমণের মাধ্যমে জার্মান বাহিনীকে বিপর্যস্ত করে তুলতে থাকে। স্টালিনগ্রাডে জার্মান বাহিনীকে একই স্থান বারবার দখল করতে হয়েছে। দিনের বেলা জার্মান বাহিনী যে এলাকা দখল করত, রাতের অন্ধকারে সোভিয়েত গেরিলা বাহিনী সেটি পুনর্দখল করে নিত। তবে জার্মান এবং সোভিয়েত বাহিনীর ইঁদুর বিড়াল যুদ্ধের পরও জার্মানরা শহরটির প্রায় ৮০% দখল করে নিতে সক্ষম হয়েছিল। জার্মানরা শহরের অধিকাংশ দখল করে নেয়ার পর সোভিয়েত বাহিনী নিজেদের সংগঠিত করে ১৯ নভেম্বর জার্মান বাহিনীকে ঘিরে ফেলে। তখনও জার্মানির সাঁজো বাহিনী এসে পৌঁছাতে পারেনি। ফলে জার্মান বাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ কৌশল প্রয়োগ করতে ব্যর্থ হয়। জার্মান প্যাঞ্চার বাহিনীর কোনো সাহায্য না পাওয়ার কারণে এবং শহরের বাইরে লাল ফৌজের সৈন্য বৃদ্ধির কারণে জার্মানরা তাদের অন্য মিত্রদের সাহায্য থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জার্মান বাহিনী স্টালিনগ্রাদকে অবরোধ করতে এসে তারা নিজেরা লাল ফৌজের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে। তবে জার্মানরা চাইলে শুরুর দিকে অবরোধ ভেঙে পিছু হটে আসতে পারত, কিন্তু একগুঁয়ে হিটলার তার বাহিনীকে এক চুলো পিছু না হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি তার সৈন্যদের নির্দেশ দেন স্টালিনগ্রাদের ভেতরে থেকে শহরটি দখল করে নেয়ার এবং তাদের প্রয়োজনীয় রসদ বিমানে করে পাঠানোর নিশ্চয়তা দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে থাকার কারণে জার্মান বাহিনীর অস্ত্র এবং রসদে টান পড়তে থাকে। জার্মানরা বিমানযোগে ষষ্ঠ পদাতিক বাহিনীর কাছে প্রতিদিন ১৪০ টন রসদ পৌঁছে দিত, কিন্তু সেই রসদ ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। ফলে দিন দিন রসদ এবং অস্ত্রের অভাবে জার্মান বাহিনী দুর্বল হতে থাকে। সেই সাথে খাবারের অভাবেও জার্মান সেনারা মারা যেতে থাকে। শুধুমাত্র স্টালিনগ্রাদের যুদ্ধেই জার্মান বাহিনীর ১.৫ লক্ষাধিক সেনা মারা যায় এবং আরও প্রায় ১ লক্ষাধিক সেনাকে বন্দী করে সোভিয়েত বাহিনী, যার মধ্যে মাত্র কয়েক হাজার জীবিত ফিরতে পেরেছিল। তবে জার্মান বাহিনীর চেয়ে সোভিয়েত বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আরও অনেক বেশি। উচ্চাভিলাষী হিটলারের স্বপ্ন ছিল রাশিয়া দখল করে তার সাম্রাজ্যকে বিস্তৃত করে সারা বিশ্বকে তার কাছে মাথা নত করাবেন। সেই স্বপ্ন থেকে তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে রাশিয়া আক্রমণ করেন। রাশিয়া আক্রমণের শুরুতে অভাবনীয় সাফল্য পেলেও জার্মান বাহিনী স্টালিনগ্রাদে শোচনীয়ভাবে পরাজিত হয়। প্রচণ্ড শীত, জ্বালানি সংকটের কারণে সাঁজো বাহিনীর স্টালিনগ্রাডে পৌঁছাতে বিলম্ব এবং সবশেষে সোভিয়েত বাহিনীর কাছে অবরুদ্ধ হয়ে অনাহারে এবং যুদ্ধের রসদের অভাবে জার্মান বাহিনী পরাজিত হয়। স্টালিনগ্রাদে ৫ মাসের যুদ্ধের পর ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি জার্মান বাহিনী সোভিয়েতদের কাছে আত্মসমর্পণ করে। জার্মান বাহিনীর পরাজয়ের খবর শুরুতে জার্মানিতে প্রচার করা হয়নি। জার্মান নাগরিকরা জানতেন তাদের সেনাবাহিনী রাশিয়াতে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। জার্মানরা যখন সুসংবাদের অপেক্ষা করছিল, ততদিনে স্টালিনগ্রাদে নাৎসি বাহিনীর ২ লক্ষাধিক সৈন্যের কবর রচিত হয়ে গেছে। নাৎসিদের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের প্রেক্ষিতে সোভিয়েতরা তাদের প্রতিরোধকে
গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার হিসেবে আখ্যা দেয়। স্টালিনের নেতৃত্বে মাতৃভূমি রক্ষায় সোভিয়েত জনগণ জার্মানির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল। জার্মানরা যেসব সোভিয়েত ভূখণ্ড দখল করে সেখানেও সোভিয়েত জনগণ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। স্টালিন সোভিয়েত জনগণ ও সৈন্যদের দেশ রক্ষায় ব্যাপকভাবে উৎসাহিত করতে সক্ষম হয়েছিলেন এবং তারা ছিল দেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এবার আলোচনা করা যাক হিটলারের পরাজয়ের কারণ নিয়ে। আসলে কোনো একটি নির্দিষ্ট কারণে অপারেশন বারবারোসা ব্যর্থ হয়নি। অনেকগুলো কারণ একটি চেইনের মতো কাজ করার ফলে অপারেশনটি ব্যর্থ হয়। ঘটনার চেইন বা প্রতিটি ঘটনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি বা দুটি ঘটনা যদি না ঘটত বা চেইন যদি তৈরি না হতো, তবে হয়তো নাৎসিদের হাতে সোভিয়েত ইউনিয়নের পতন হলেও হতে পারত। যেমন ধরা যাক, যদি শীত ও বরফের প্রকোপ সেই সময় শুরু না হতো এবং জার্মান রসদ সরবরাহ স্বাভাবিক থাকত, তবে হয়তো নাৎসিদের হাতে মস্কোর পতন ঘটতে পারত। আবার স্টালিনের মতো কঠোর ও প্রভাবশালী নেতা যদি না থাকতেন বা সোভিয়েত ইউনিয়ন যদি পর্যাপ্ত পরিমাণে সামরিক সরঞ্জাম উৎপাদন করতে ব্যর্থ হতো, তবে সোভিয়েতরা জার্মানদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারত না। রাশিয়াতে জার্মান বাহিনী পরাজয়ের পেছনে ছিল হিটলারের একগুঁয়েমি, হঠকারী সিদ্ধান্ত, সোভিয়েতদের সামরিক সক্ষমতা সম্পর্কে অজ্ঞতা এবং যুদ্ধ জয়ের অতিরিক্ত আত্মবিশ্বাস। হিটলার ভেবেছিলেন তার বাহিনী অতি দ্রুত রাশিয়া দখল করে নিতে সক্ষম হবে। সে কারণে তিনি ডিসেম্বর মাসে রাশিয়ার প্রচণ্ড শীতকে অগ্রাহ্য করে শীতের আগেই যুদ্ধ জয়ের আশা করেছিলেন। ফলে যুদ্ধ যখন দীর্ঘস্থায়ী হচ্ছিল, তখন প্রচণ্ড শীতের মধ্যে শীতের কাপড়ের অভাবে জার্মান সেনারা মারা যেতে শুরু করে। কিন্তু হিটলার তখনও তার সিদ্ধান্তে অটল থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একদিকে শীত, অন্যদিকে খাদ্য, রসদ এবং জ্বালানি তেলের অভাবে জার্মান বাহিনী একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে হিটলারের কাছে এই ক্ষয়ক্ষতি আটকানোর সুযোগ ছিল। তিনি যদি তার বাহিনীকে ডিসেম্বরের শীতে পিছু হটার নির্দেশ দিতেন, তাহলে জার্মান বাহিনী হয়তো পরবর্তীতে সুবিধামতো সময়ে আবার আক্রমণ করতে পারত। তাই বলতে হয়, হিটলারের একগুঁয়েমি স্বভাব এবং বিশ্বজয়ের স্বপ্নে বিভোর থাকা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই সোভিয়েত রাশিয়ার কাছে পরাজিত হয় জার্মানি। পরিশেষে জানিয়ে রাখি, ১৩০ বছর পূর্বে ফরাসি অধিপতি নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন এবং তিনিও হেরে গিয়েছিলেন, যার ফলে তার রাজত্বকালই শেষ হয়ে যায়। নেপোলিয়নের মতো হিটলারের রাশিয়া আক্রমণও ব্যর্থ হয় এবং তার কবরও রচিত হয় এখান থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর জয়রথ যখন লাগামহীন ঘোড়ার মতো ছুটছিল, তখন রাশিয়ার কাছে হিটলারের পরাজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের পর রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে জার্মানির উপর আক্রমণ শুরু করে। রাশিয়ার কাছে হেরে জার্মানির শক্তি কমে গিয়েছিল, ফলে পরবর্তীতে জার্মানি মিত্র শক্তির সাথে যুদ্ধে একের পর এক হারতে থাকে। শেষ পর্যন্ত জার্মান বাহিনী ১৯৪৫ সালে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে এবং হিটলার আত্মহত্যা করেন। তাই এই কথা বলার অপেক্ষা রাখে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাশিয়া আক্রমণ করে একই সাথে জার্মানি এবং নিজের পরাজয় ডেকে এনেছিলেন।